শুনব এবং শোনাব আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার, একেবি টক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে শান্তনু। আপনারা সকলেই জানেন যে একেবি টক অনুষ্ঠানে আমরা বিভিন্ন উল্লেখযোগ্য বিষয় এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের নিয়ে আমরা আলাপচারিতায় থাকি। নানা ধরনের বিষয় নিয়ে আমরা কথা বলি, আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের মতামত জানতে চাই। সেই রকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আমরা এই অনুষ্ঠানে এসেছি। আজকের যে বিষয়টা সেটা মূলত সংস্কৃতি চর্চার উপরে নির্ভর করে, বিশেষ করে বাংলা সংস্কৃতি। তো আমাদের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ যিনি রয়েছেন, আপনারা সকলেই তাকে চেনেন, খুব ভালো করে চেনেন। আমি বিশেষ করে ওনাকে একজন সংবাদ ব্যক্তিত্ব হিসেবেই চিনি। এর বাইরেও সংস্কৃতি চর্চা বা বাংলা সংস্কৃতিকে আরও ভালো করে ছড়িয়ে দেওয়ার জন্য উনি নানা ধরনের কাজ করে চলেছেন। আসুন আমরা এই সকল বিষয় নিয়ে ওনার সঙ্গে আজকে কিছুক্ষণ আলাপচারিতায় থাকি। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেবক ভট্টাচার্য মহাশয়। নমস্কার, আপনাকে একেবি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। প্রথম কথা হলো, আমি যেটা বলছিলাম যে আমি বেসিক্যালি আপনার সঙ্গে যখন পরিচিত হই তখন সাংবাদিক ব্যক্তিত্ব হিসাবেই আপনার সঙ্গে আমার পরিচয় ঘটে। কিন্তু তারপর আমি আপনার এই যে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে যে আপনার নানাবিধ চলাফেরা বা যে কোনো উদ্দেশ্য নিয়ে যে আপনি কাজগুলি করছেন বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য, প্রথমেই যেটা জানতে চাইব যে সংবাদ বা সংবাদ মাধ্যমের বিষয়টাতে আমি পরে আসছি। বর্তমানে একটা চর্চিত বিষয় হচ্ছে সংস্কৃতি হাট, এবং এই সংস্কৃতি হাটকে কেন্দ্র করে বাংলা সংস্কৃতি বলয়, এই যে তিনটি শব্দকে আপনি রাজ্যবাসীকে নতুন করে চেনালেন। শুধু রাজ্যবাসী বলবো না, গোটা ভারতবর্ষ, দেশ বিদেশ, গোটা পৃথিবী জুড়েই বাংলা সংস্কৃতি বলয়কে যেই যে ছড়িয়ে দিতে চাইছেন, এবং সংস্কৃতি হাট, এর পেছনে আপনি মানে কোন উদ্দেশ্য নিয়ে কাজটা করছেন? প্রথমত শান্তনুবাবু, একটা জায়গায় ছোট্ট করে একটু কারেকশন করে দিতে চাই। প্রস্তাবনা কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে প্রস্তাবনা আসে, কিন্তু যখন সেই প্রস্তাবনা অনুযায়ী একের অধিক মানুষ মিলে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন সেই বিষয়টা আর ব্যক্তিগত থাকে না। আচ্ছা, সুতরাং এই সংস্কৃতি হাট বা বাংলা সংস্কৃতি বলয়, এটা এই মুহূর্তে আর সেবক ভট্টাচার্যের ব্যক্তিগত বিষয় না, এটা সমষ্টিগত বিষয়। সুতরাং আমরা ভেবেছি, আমরা ইমপ্লিমেন্ট করছি। খুব সুন্দর। এই জায়গাটা হচ্ছে আসলে সংস্কৃতি। প্রথমে আগে বোঝা দরকার সংস্কৃতিটা কি। সেই স্বল্প সময়ের মধ্যে, টকশোর স্বল্প সময়ের মধ্যে এত বিস্তারিত আলোচনা করা সম্ভবই নয়। ঠিক তাই। কিন্তু সংস্কৃতি বা সংস্কৃতি চর্চার যে নিগুড় অর্থ, সেই অর্থ যদি কোথাও বিঘ্নিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে রক্ষণ করা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়া তার প্রয়োজন হয়ে পড়ে। আমরা বাংলা সংস্কৃতি, তার মূলত যে তিনটা দিক, প্রথমত বৈশিষ্ট্য হচ্ছে আমার ইতিহাস, ঐতিহ্য, আমাদের রূপকথা মানে মাইথোলজি, এগুলোকে প্রজন্মের পর প্রজন্ম এই সংস্কৃতি বয়ে নিয়ে চলছে। সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য, অন্যতম প্রথম যে বৈশিষ্ট্যটা। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে মানুষের কর্মপদ্ধতি, কর্মশৈলী, সমাজশৈলী, এই যে বিষয়গুলো, আমাদের পোশাক আশাক, আমাদের খাবার দাবার, আমাদের চাষ করার পদ্ধতি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের সংস্কৃতির মধ্যে দিয়ে উত্থাপিত হয়। তৃতীয় বিষয় হচ্ছে আমাদের বৌদ্ধিক বিষয়। বৌদ্ধিক বিষয় মানে হচ্ছে যে সম্প্রীতি তৈরি করে, মানুষের মধ্যে প্রভেদগুলোকে দূর করে। এটা চিরাচরিত যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় মানুষের, যেমন কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীত, সমস্ত অংশের মানুষ গায়,
আল্লাহ মেঘ দে পানি দে। মুসলিম মানুষরা যতখানি গায় ততখানি হিন্দু মানুষরা গায়, এর মানে সম্প্রীতি তৈরি করে। বৌদ্ধিক বিকাশ, এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টে যদি কোথাও ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটাকে সংস্কৃতি চর্চা বলে না। যেমন ডিজে সংস্কৃতি। এবার দুর্গাপূজায় আমরা দাবি তুলেছিলাম এবং তা নিয়ে রেগুলার ক্যাম্পেনিংয়ে ছিলাম, ডিজে সংস্কৃতি বন্ধ হোক। তা নিয়ে কেউ কেউ বিতর্ক করেছেন। ডিজে সংস্কৃতি বলতে ডিজে মানে খারাপ বিষয়, বিষয়টা কিন্তু একবারও না। আমেরিকা, ইতালি, ব্রিটেন এই সমস্ত দেশগুলোতে মূলত 1900 শতকের মাঝামাঝি বা তার আগে একটা আধুনিক পদ্ধতি আবিষ্কার হয়েছে। এই আধুনিক পদ্ধতি মূলত সেই সকল দেশের স্কচ ক্লাবগুলো যেগুলো আছে সেইগুলোতে প্রচলিত ছিল, আস্তে আস্তে পাশ্চাত্যে এসে পৌঁছেছে। আমাদের উপমহাদেশ, আমাদের বাংলা এই সংস্কৃতির সাথে হ্যাবিচুয়েটেড হওয়ার কথা না। ওই দেশের ক্ষেত্রে এটা ইতিবাচক। আমার দেশের পরিস্থিতি, আমার দেশের পরিবেশ, আমার সমাজের কর্মপদ্ধতি, কৃষি পদ্ধতি সব কিছু মিলে আমার সমাজের যে আবেগ, সেই আবেগ ডিজে সংস্কৃতি বলতে যেই বিষয়টা বোঝায় তার সাথে খাপ খায় না। বাংলা নিয়েও ডিজে সংস্কৃতির গানগুলো তৈরি হয়, হিন্দি নিয়েও যে সংস্কৃতি আমাদের মধ্যে বাড়তি মাদকতা তৈরি করে, উন্মাদনা তৈরি করে, যেটা আমার সমাজের রীতিমত চিরাচরিত যে প্রথা তার সাথে যায় না। বাঙালি বলতে আমরা কি বুঝি? এটা শান্ত শিষ্ট স্বভাবের, এটা বুদ্ধি চর্চা করে এরকম। তার সাথে দো ঘোট পিলাদে মুঝে ভি পিলাদে শরাবি, এই গানটা যায়। সুতরাং যেই সংস্কৃতি আমাদের সাথে যায় না, যেই সংস্কৃতি আমাদের এই তিনটা বৈশিষ্ট্যকে বিকাশ করে না, সেই সংস্কৃতি, অপসংস্কৃতি শব্দটা পরে আসছে, সেই সংস্কৃতি হচ্ছে বিপরীত সংস্কৃতি বা একটা কাউন্টার কালচার। ওই দেশের ক্ষেত্রে কালচারটা আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশছে না, এটা কাউন্টার কালচার। সমস্যা হচ্ছে কাউন্টার কালচার যদি হয়, সেই কালচারকে প্রতিহত করে ঠিকঠাক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়, কখন গিয়ে এটা অপসংস্কৃতিতে দাঁড়ায়। প্রবলেমটা হচ্ছে যখন এই কাউন্টার কালচারের পেছনে এই উপমহাদেশের বেনিয়া গোষ্ঠী তারা ইনভেস্ট করতে শুরু করে, আচ্ছা, এবং রাজনৈতিক প্রশাসনিক গাঁটছড়া প্যাট্রোনাইজ করতে শুরু করে, হয়তো ভোটের তাগিদে হোক, যেভাবেই হোক, তখন দাঁড়িয়ে এই যে কাউন্টার সংস্কৃতিটা জাঁকিয়ে বসে আমাদের চিরাচরিত যে সংস্কৃতি, আমাদের এখানে সৃজনশীলতা, সেগুলো মার খেয়ে পশ্চিমী দেশ থেকে ধার করা যে সংস্কৃতি বা এই সংস্কৃতির আদলে তৈরি হওয়া যে সমস্ত গানগুলো, যে সমস্ত রচনাগুলো, সেইগুলো আমাদের উপর জাঁকিয়ে বসে। এবং রেজাল্ট দেখবেন, আমরা দেখেছি বসন্ত উৎসব, রবি ঠাকুরের একটা নির্ধারণ কনসেপ্ট। বসন্ত উৎসবের অনুষ্ঠানে হিন্দির চটল গান গাওয়া হয়। মানে কি? মানে হচ্ছে দর্শকদের আমার প্রতি আকৃষ্ট করতে হবে। কিন্তু কোন কালচারটা দিচ্ছি? বিনোদন সর্বস্ব কালচার। এটা একটা সংস্কৃতির নিগুড় অর্থ হতে পারে না। এবং বিনোদন সর্বস্ব কালচারকে আমরা বলি, এই বিনোদন সর্বস্বতা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের ছিদ্রপথের মতো, যেটা দিয়ে সাপ ঢুকেছিল। বিনোদন নামক এই ছিদ্রপথ দিয়ে বিনোদন যদি সর্বস্বতা হয়, তাহলে ডিজেতে আরো বেশি বিনোদন সাময়িক কালের জন্য। যদি তাতে বিনোদন হয়, ড্রাগ নেওয়া অল্প সময়ের জন্য আরো বেশি বিনোদন। যদি বিনোদন সর্বস্বতা শেষ কথা হয়, তাহলে
পাশবিক লালসা, যেটা আরজি করে ঘটলো, বিভিন্ন জায়গায় ঘটলো, আরো বেশি বিনোদন। মানে গোটাটাই বিনোদন। শুধু তাই না, AK-47 থেকে মুহুর্মুহু যে গুলি বের হয়, এটা আমরা বলি তাদের কাছে আনন্দ বের হচ্ছে, বিনোদন, অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর। তাই এই যে ছোট্ট বিষয়, সংস্কৃতি চর্চায় বিনোদন সর্বস্বতা, শিল্পী নামধারী একাংশের গায়করা শিল্পী এক বিষয় না, আচ্ছা, শিল্পী নামধারী একাংশের গায়করা এই যে বিনোদন সর্বস্বতা আমদানি করে দিয়েছে, পশ্চিমবঙ্গে বলুন, বাংলাদেশে বলুন, ত্রিপুরায় বলুন, বরাক উপত্যকায় বলুন, সর্বত্র এই যে ফাঁক দিয়ে কিন্তু সর্প ঢুকছে, সামাজিক রিপুগুলো ঢুকছে, নেশা, বেকারগ্রস্ততা, হিংসা, এই বিষয়গুলোকে প্রমোট করছে। এবং এর পেছনে যেই ডিজে সংস্কৃতি বা ডিজের সমতুল্য সংস্কৃতি, সেই সংস্কৃতিকে প্যাট্রোনাইজ করছে এই দেশের, এই সাবকন্টিনেন্টের একাংশের বেনিয়া এবং রাজনৈতিক প্রভুরা। সবাই না, এটা বড় অংশের প্রশাসনিক প্রভুরা। লড়াইটা এখানে, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের চৈতন্যকে বাঁচিয়ে রাখা, আমাদের লালনকে বাঁচিয়ে রাখা, আমাদের রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রাখা, আমাদের রাধারমণ দত্তকে বাঁচিয়ে রাখা, আমাদের আব্বাস উদ্দিনকে বাঁচিয়ে রাখা, আমাদের জারিসারি গানকে বাঁচিয়ে রাখা, আমাদের ভাওয়াইয়াকে বাঁচিয়ে রাখা, এই হচ্ছে লড়াই। তার জন্যই সংস্কৃতি হাট, তার জন্যই বাংলা সংস্কৃতি বলা হয়। কবিগুরু বলেছিলেন যে নলেজ মানে শিক্ষা যেটা হয় সেটা একটা হীরকখণ্ডের মতো, ওয়েট আছে। কবিগুরু খুব সুন্দর করে তার সাথে কালচারকে বর্ণনা দিয়েছেন যে হীরকখণ্ডের যে ভার, যে ওজনটা রয়েছে সেটা নলেজ, শিক্ষা। পাশাপাশি আমরা যদি কালচারকে ধরি তাহলে কালচার হচ্ছে সেটা যেটা হীরকখণ্ড থেকে যে দ্যুতিটা বার হয়, যে রিফ্লেকশনটা সংস্কৃতিকে ওই জায়গায় নিয়ে গেছে, যে হীরকখণ্ডটাতে যদি সেই কালচার নামক দ্যুতিটা না থাকে তাহলে নলেজ সেই পরিমাণভাবে বিকশিত হয় না। খুব সুন্দর করে বলেছে। আপনি অসাধারণভাবে শুরু থেকেই এত সুন্দর করে সংস্কৃতি হাটে এসে গোটা বিষয়টাকে আমাদের দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেন, এটা সত্যিই আমারও নিজেরও খুব ভালো লাগছে। এই যে আপনি সংস্কৃতি হাটটা করেছেন, সংস্কৃতি হাটে বাংলার সংস্কৃতিটাকেই মূলত আপনি হাইলাইট করছেন, তাই তো? আসলে বাংলা, আমরা যদি সেই চৈতন্যের সময় থেকে দেখি, মানুষকে আপন করে নেয় বাংলা। এটাই বাংলার শিক্ষা, এটাই ছিল বাংলার শিক্ষা। আজকে ঢাকার 32 নম্বর বাড়িতে শেখ মুজিবের বাড়ি, যেই বাড়িটাতে আগুন দিয়ে ধ্বংস করে দিল, যারা ধ্বংস করলো সেদিন রাত্রিতে তারা উৎসব পালন করলো, আমরা ভিডিওতে দেখলাম, লুঙ্গি ড্যান্স চালিয়ে। হ্যাঁ, ঠিক তাই, এক্স্যাক্টলি এই কালচারটাই চায়। যারা বাংলা সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করতে চায় তারা ওই লুঙ্গি ড্যান্সটাই চায়। আসলে লড়াইটা হচ্ছে এই জায়গায়। বাংলা সংস্কৃতির বিকশিত হওয়া, চৈতন্যকে মানুষ জানা মানে হচ্ছে মৌলবাদ পিছু হটা। ঠিক। চৈতন্যকে বাদ দিয়ে বাংলা সংস্কৃতি ভাবা যায় না, কোনোভাবেই না। লালনকে বাদ দিয়ে বাংলা সংস্কৃতি ভাবা যায়? আপনি অবাক হবেন, আপনি হয়তো জানেন, গত শুক্র এবং শনিবার মানে 22 এবং 23 তারিখ ঢাকার কাছের নারায়ণগঞ্জে, সেখানে প্রতি বছরের মতো এবছরও লালন উৎসব হওয়ার কথা ছিল। বাংলাদেশের বিভিন্ন অংশ থেকে সেখানে গেছে। মৌলবাদীরা সেই উৎসব হতে দেয়নি। লালন তাদের কাছে শত্রু। আমরা সেই লালনদের পূজা করি। তার জন্যই বাংলা সংস্কৃতি বলা হয়, তার জন্যই সংস্কৃতি হাট। এটা কি কোনোভাবে আপনি বলবেন যে বাংলা সংস্কৃতির বিরুদ্ধেই ওরা কাজ করছে? মানে ধরুন লালন বলুন বা যেটাই বলছেন, যে সংস্কৃতিটা, মানে কোথাও কি বাংলা সংস্কৃতির উপরে ওরা আঘাত আনতে চাইছে, এটাকে সরাতে চাইছে? আসলে এটা শুধুমাত্র বাংলা সংস্কৃতির বিরুদ্ধে না। আচ্ছা, গ্লোবালাইজেশনের যুগে
সংস্কৃতি চর্চাকে কন্ট্রোল করছে বেনিয়া গোষ্ঠী, ফিনান্স হচ্ছে তার মধ্যে। আর ফিনান্স হতে গেলে পরে অতি চমকদারি, অতি চটকদারি বিষয় লাগবে, তার জন্য ডিজে আসে। বাংলা সংস্কৃতি তার যে সনাতনী পথ, তার যে গুরুগম্ভীর যে পথ, বাংলা সংস্কৃতি মানে আমাদের বিদ্যাসাগর, বাংলা সংস্কৃতি মানে আমাদের রামমোহন। এই জায়গাটা যদি যত তাড়াতাড়ি ভুলিয়ে দেওয়া যায় ততই বিজনেস গোষ্ঠীর লাভ, এবং তা সেই অনুযায়ী পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন পরিচালিত হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, গোটা পৃথিবীতে একই চেহারা। আঞ্চলিক সংস্কৃতিগুলোর উপর এইভাবে থাবা পড়ছে, এবং বাংলা সংস্কৃতি যেটা পৃথিবীর মধ্যে গর্ব করে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সংস্কৃতি, যেই সংস্কৃতি রবীন্দ্রনাথের জন্ম দিয়েছে, যেই সংস্কৃতি মাইকেল মধুসূদন দত্তকে পশ্চিম থেকে আবার ঘরে ফিরিয়ে এনেছে, সেই সংস্কৃতিকে ধামাচাপা দেওয়া যদি না দেওয়া যায়, বেনিয়া গোষ্ঠীর লস। এবং এই সংস্কৃতির কারণেই স্বাধীনতা আন্দোলনে বাংলা লিড করেছে, এবং স্বাধীনতা আন্দোলনে যারা যারা লিড করেছে তাদের নিজস্ব সংস্কৃতির বিকাশ আছে। ভাংড়া গোটা পৃথিবীতে চেনে, ভাংড়া। পাঞ্জাব স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা, বাংলা লিড করেছে বিনয় বাদল দীনেশ থেকে, নেতাজি সুভাষচন্দ্র থেকে। কেন? এই সমাজটা যে সংস্কৃতি আনছে, এই সংস্কৃতি দেশকে ভালোবাসতে শেখায়। বাংলা সংস্কৃতির নিগুড় অর্থ হচ্ছে এইটা, দেশকে ভালোবাসতে শেখায়। এই জায়গাটাকে যেখানে আঘাত আসছে সেখানেই আমরা রুখে দাঁড়াচ্ছি। তার জন্যই আমরা সংস্কৃতি হাট করেছি। আমাদের পরিকল্পনা আছে আগামী 5 বছরে গোটা বাংলা বলয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, বরাক উপত্যকায় 100টা সংস্কৃতি হাট আমরা করব। বাহ, অসাধারণ উদ্যোগ। আমরা শুনছিলাম শব্দের বলিষ্ঠতায়, ভাবনার বলিষ্ঠতায় যে বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়টুকু সেগুলো বলছিলেন, সেটাও মুগ্ধ হয়ে শুনছিলাম। আমরা আরও মুগ্ধ হব, আরও কিছু আলোচনা রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। সাহিত্য, সাহিত্য জাতির মেরুদণ্ড। আর তাই হয়তোবা নোবেল পুরস্কারপ্রাপ্ত কবিগুরুকে বাঙালিরা জাতির আইকন বলে ভাবি। আর এই সাহিত্য নিয়ে যত আলাপ, যত আলোচনা আমরা করব, ততই হব ঋদ্ধ থেকে ঋদ্ধতর। কারণ পরবর্তী প্রজন্মকেও সাহিত্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই বর্তায়। একেবি টিভি নিয়ে আসছে সাহিত্যের অনুষ্ঠান সাহিত্য বাসর। কি হবে এই অনুষ্ঠানে? এই অনুষ্ঠানে থাকবো আমি এবং অবশ্যই আপনারা। কোনো একজন কবি এবং সাহিত্যিককে নিয়ে বসে সাহিত্য সমুদ্রে ডুবকি মারব। দেখবেন উঠে আসবে মুঠো মুঠো মুক্ত মণি। রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই একেবি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্ক্রলে দেওয়া নাম্বারে। তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর।
আপনারা, শুনব এবং শোনাব আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। আমরা আবার ফিরে এলাম আবার সেই মুগ্ধকর একটি আলোচনায়, যেখানে বাংলা সংস্কৃতির শুধু এগিয়ে যাওয়াই আমরা দেখতে পাচ্ছি। আবার ফিরে যাচ্ছি আলোচনায়। যে কথাটা বলছিলেন যে সংস্কৃতি হাট, বাংলা সংস্কৃতি বলো এবং বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়, আপনার যে যে সংস্কৃতি হাট, যে বাংলা সংস্কৃতি বলয়, একে কেন্দ্র করে আপনাদের যে সংস্কৃতি হাট বা আপনাদের যে বাংলা সংস্কৃতি বলয়, একে কেন্দ্র করে একটা জিনিস ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে এবং সেটা আমি সবসময় বলি, সেখানে হলো নতুন প্রজন্মের যে একটা যুক্ত থাকা। আমরা বেশিরভাগ জায়গাতেই আমরা দেখি যে নতুন প্রজন্ম নেশা শেষ হয়ে যাচ্ছে, নতুন প্রজন্ম এই হয়ে যাচ্ছে, নতুন কাজকর্মের সেরকম কিছু এগোচ্ছে না। আপনি এখানে নতুন প্রজন্মদের যুক্ত করেছেন, এটা কোন নতুন প্রজন্ম? আসলে নতুন প্রজন্ম তো নতুন প্রজন্ম, তাদের কাছে খাদ্যটা কি দেওয়া হচ্ছে। এবার কাঁচা মাটি, যদি তাকে নিয়ে অসুরের সাজে লাগান, অসুরের চেহারা বেরোবে, দুর্গার সাজে লাগান, দুর্গার চেহারা বেরোবে। আসলে তাদেরকে বুঝতে দেওয়া উচিত আমাদের মাটিটা কি, আমাদের রুটটা কি, আমাদের গভীরতাটা কোন জায়গায়, আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতাটা কোন জায়গায়। এই জায়গা না বুঝিয়ে যদি আমরা বক্তৃতা দেই যে ভালো হয়ে চলো, কেন ভালো হয়ে চলো ভাই? ভালো হয়ে চলার জন্য নারীর টান লাগে। এই দর্শনটা হচ্ছে বাংলা সংস্কৃতি বলো, যে দর্শন নিয়ে কাজ করছে, সেই দর্শনটা হচ্ছে মানুষ গড়ার কারিগর। সেই কাঁচা মাটি থেকে আসল তাকে সেই সংস্কৃতি হাটে প্রতিদিন আপনিও যতবার গেছেন দেখেছেন, বাচ্চাদের হাড়ি বদল খেলা, রুমাল চুরি খেলা, যেগুলো আমরা ছোটবেলায় খেলতাম, গোল্লা চোর, এগুলো খেলা। আজকের বাচ্চারা কি? মোবাইল, কম্পিউটার গেম, মাঠ নেই কোথাও। যখন এই জায়গাগুলোতে আজকের মতো এত হাইটেক আমাদের সময় ছিল না। এক একটা মস্তিষ্ক বিকশিত হয়েছে কিভাবে কিভাবে ওই যুগে রামমোহন তৈরি হয়েছে, বিদ্যাসাগর তৈরি হয়েছে, নোবেল পুরস্কার কি করে এসেছে যে ভারতবর্ষে বা বাংলাতে। আসলে সমাজটাকে বোঝা, সমাজটাকে বুঝতে গেলে মানুষের মাঝে যেতে হয়। আর খেলাধুলা এমন একটা বিষয়, যেই বিষয় মানুষকে কাছে টানে, নিজের মস্তিষ্ককে বিকাশ করে। ডাঙ্গটি খেলা, গোল্লা ছোট খেলা, চোর পুলিশ খেলা, এই যে ছোটবেলায় আমরা খেলতাম, আজকের ছেলেমেয়েরা পাচ্ছে না। সংস্কৃতি হাটে পাচ্ছে, মানে তার মনের সুকুমার প্রবৃত্তিগুলোকে বিকশিত করা। এবং আপনারা হয়তো সবাই জানেন, এই যে গ্রামীণ খেলাধুলাগুলো, এই গ্রামীণ খেলাধুলাগুলো আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। সংস্কৃতি মানে শুধু গান করা, নাচ করা, নাটক করা, ছবি আঁকা না। সংস্কৃতি মানে আমাদের খাবার দাবার। আজকে ফাস্টফুডের বাজারে চিতল পিঠা খুঁজে পাওয়া যায় না, সংস্কৃতি হাটে পাবেন। ওখানকার এসএনজিগুলো তারা প্রতিনিয়ত বসে চিন্তা করছে নতুন করে আমাদের সংস্কৃতি অনুযায়ী কোন খাবারটাকে প্লেস করা যায়। ঠিক। এবং আমি নিশ্চিত সংস্কৃতি হাটে যাওয়ার অভ্যাস যদি ছেলে মেয়েদেরকে করানো যায়, ফাস্ট ফুডের অভ্যাস বন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই যে একটা ধরুন বর্তমান সময়ে যেটা বেশি প্রকট হয়ে তরুণ প্রজন্মকে শেষ করে দিচ্ছে, সবাই বলছি আমরা, এই যে একটা প্রথা বিরোধী কাজে আপনি নেমেছেন,
এই প্রথা বিরোধী কাজকে বা এই যে বদলে দেওয়া, সময়টাকে বদলে দেওয়ার কাজে অনেক আক্রমণাত্মক বিষয় আপনার উপরে আসবে, অসম্মান আসবে, অনেক ধরনের ব্যাখ্যায় আসবে, সেগুলিকে সামলাচ্ছেন কি করে আপনি? বিষয় হচ্ছে প্রথা বিরোধী কাজ না, যারা প্রথার বিরুদ্ধে কাজ করছে তাদের কাছে একটা সজোরে চাপট মারা হচ্ছে সংস্কৃতি হাট। এবং এই কাজটা করতে গেলে পরে অনেকের মৌরুষি পাট্টা ভেঙে যাচ্ছে, অনেকের মাতব্বরি নষ্ট হয়ে যাচ্ছে, মনোপুলি নষ্ট হয়ে যাচ্ছে, সংস্কৃতি জগতের ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে প্রতিপন্ন করা, এই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সংস্কৃতিকে কেন্দ্র করে যে ব্যবসা, আখের গোছানোর কাজ বন্ধ হয়ে যাচ্ছে। স্বাভাবিক কারণে বিরুদ্ধাচরণ তো হবেই, কিন্তু বিরুদ্ধাচরণ হলে পরেও আমরা প্রতিনিয়ত সবাইকে আহ্বান করছি, এই সংস্কৃতি হাট শুধুমাত্র বাংলা সংস্কৃতি বলয়ের একার হাট না, এটা মানুষের হাট। সবাই মিলে আসুন। যদি কেউ মনে করেন যেভাবে চলছে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করবেন, আমরা সেই দায়িত্ব ছেড়ে পাশে দাঁড়াবো। অথবা আমরা এও বলছি, যদি এখানে আসতে না চান নিজেরা করুন কিছু, আমরা পাশে গিয়ে দাঁড়াবো। বাহ, অসাধারণ। কিন্তু কোনো কাজ না করে অযথা সমালোচনা করবেন না। এবং বাস্তব হচ্ছে যাদের কাজ করার মরদ নেই তারাই শুধু বেশি কথা বলে, মাঝে মাঝে জ্বলে ওঠে, বাকি সময়টা এক্স্যাক্টলি কাজ করার লোক কম কথা বলে, কাজ করার লোক কম কথা বলে, কাজ বেশি করা হয়। একবারেই ঠিক। এই যে সংস্কৃতি হাট যে শুরু হতে 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 আজকে বছর ছুটছে, 365 দিন ক্রস করার দিকে এগোচ্ছে। এই যে একটা লম্বা জার্নি, প্রথম থেকেই আপনি সকল সুবিধা পেয়েছেন আমি এটা বিশ্বাস করি না, আজকে পর্যন্ত পাইনি। হ্যাঁ, আচ্ছা, বা এখনো অবধি আপনি সেইভাবে সংস্কৃতি হাটের জন্য বিপুল পরিমাণ সহযোগিতায় সংস্কৃতি হাটকে আরও বাড়িয়ে তোলার জন্য আপনি সকলের হাত বাড়িয়ে দিয়েছে, সেটাও নিশ্চয়ই নয়। এই ক্ষেত্রে এই যে সাহসিকতাটা বজায় করে বা রেখে আপনি এগোচ্ছেন, আপনার পাশে যারা আছে সেইভাবে আছেন, আপনার কি মনে হয় যে এই যে বছর অতিক্রান্ত করতে পারছেন, আরও এই 5, 10 বছর, 15 বছর, মানে সংস্কৃতি হাটকে কি সেই ইতিহাসের পর্যায়ে নিয়ে যেতে পারবেন? সেই বিশ্বাস। সংস্কৃতি হাট ইতিমধ্যেই রাজ্যের বুকে একটা ইতিহাস। হ্যাঁ, নিশ্চয়ই। এবং আগামী বছর কোন জায়গায় যায় শুধুমাত্র লক্ষ্য রাখার জন্য মানুষের কাছে আমরা অনুরোধ করছি। এবং আমরা বলি, আগামী বছর প্রথম রবিবার থেকে শেষ রবিবার পর্যন্ত বছরের যদি কেউ প্রতিদিন পূর্ণ সময়ের জন্য সংস্কৃতি হাটে যায়, তাহলে বাংলার ইতিহাস কম পড়লেও হবে, এখান থেকে সম্যক ধারণা নিয়ে আসতে পারবে। বাহ, এটা একটা অসাধারণ বললেন, এটা সত্যি কথা। সেটা আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থেকেও ওখানে অনেক কিছু জানতে পেরেছি। এই যে সংস্কৃতি হাটকে কেন্দ্র করে আরেকটা জিনিস আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে এবং সেটা সবাইকে বলেছি, সেটা হলো সংস্কৃতি হাট শুধু সংস্কৃতি চর্চারই হাট নয় বা কোনো সাংস্কৃতিক পরিবেশনারই হাট নয়। এখানে আপনি একটা উপার্জন স্থল তৈরি করেছেন এবং ওইখানে যারা রয়েছেন, যারা আবাসিক রয়েছেন ওই অঞ্চলের, সেখানে তাদের একটা উপার্জন খুঁজে পেয়েছে। এটা নিয়ে আরও কতদূর এগিয়ে যাওয়ার উদ্দেশ্য আছে আপনাদের? বিষয় হচ্ছে সংস্কৃতি হাটের 3টা ডাইমেনশন। 1 নম্বর ডাইমেনশন হচ্ছে, এবং যেটা প্রধান, যেটা আমাদের দর্শন, আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে বসানো। এবং এর আগে একটা প্রশ্ন আপনি করেছিলেন যেটা আমি মিস করেছি। বাংলা মনে করে একা একা এগিয়ে যাওয়া অসম্ভব বিষয়। একসাথে আমরা যারা যারা বসবাস করছি, বিশেষ করে নৃগোষ্ঠীর মানুষ, তাদের যে সংস্কৃতি, আমরা আমাদের সংস্কৃতি নিয়ে কাজ করব, কিন্তু নৃগোষ্ঠীর মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা সহায়ক শক্তি হিসেবে কাজ করব। তাদেরকে বাদ দিয়ে বাংলা সংস্কৃতি এগিয়ে যেতে পারে না। এটা যেমন একদিকে, আরেক দিকে হচ্ছে আমরা একসাথে বসবাস করি না, দূরে, কিন্তু তারও মাতৃভাষা আছে, আমারও মাতৃভাষা। এই মাতৃভাষার জন্য 21 হয়েছে, এই মাতৃভাষার জন্য 19 মে হয়েছে।
কোথাও মাতৃভাষা যদি আক্রান্ত হয়, মাতৃ সংস্কৃতি যদি আক্রান্ত হয়, আমাদের সাথে বসবাস না করলেও আমরা পাশে গিয়ে দাঁড়াবো। এই কারণেই সংস্কৃতি হাটে শুধুমাত্র বাংলা সংস্কৃতির পরিবেশনা না, আচ্ছা, এখানে হজাগিরি হয়, এখানে লেবাং বোমানি হয়, এখানে গড়িয়া হয়, এখানে বিহু হয়, এখানে ভোজপুরি হয়, এখানে সমস্ত ভাষাভাষী মানুষের প্রাধান্য থাকে বাংলার। মানে লোক সংস্কৃতি যেগুলি প্রায় বিলুপ্ত হয়ে গেছে সেগুলিকেও আপনারা তুলে আনতে চাইছেন? অবশ্যই। পুতুল নাটক, প্রতি মাসে একদিন করে পুতুল নাটক হচ্ছে, অথচ পুতুল হচ্ছে আমাদের কাছে নস্টালজিক। ছোটবেলার কথা প্রত্যেকে ভাবুন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, পুতুলের বিয়ে, পুতুলকে নিয়ে চলা, পুতুলকে নিয়ে ঘুমানো। আজকে কি এসছে? বারবি ডল। এও কি মোবাইলের যন্ত্রণায় বারবি ডল পর্যন্ত হারিয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা পুতুল নাটককে পপুলার করতে চাইছি, হারিয়ে যাওয়া সংস্কৃতি প্রায় বলা চলে। এই যে জায়গায় আমরা সবাইকে নিয়ে চলা, ডাইমেনশন তিনটে। এক নাম্বার হচ্ছে আমাদের সংস্কৃতিকে প্রমোট করা, এগিয়ে নিয়ে যাওয়া, শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাওয়া, এটাই আমাদের দর্শন। তার বাই প্রোডাক্ট আরো দুটো আছে। দ্বিতীয়টা হচ্ছে গ্রামীণ কর্মসংস্থান। 40টা ফ্যামিলি মাসে নাই করে 4টা রবিবার বা 5টা রবিবারে নাই করে অন্তত 10,000 টাকার কাছাকাছি উপার্জন করছে। বাহ, 40টা ফ্যামিলি। আমার কথা না, রতন চক্রবর্তী, আমরা যাকে সংস্কৃতি বন্ধু বলি, একমাত্র রতন চক্রবর্তী আমাদের এখন পর্যন্ত বিধায়ক, স্থানীয় বিধায়ক, এখন পর্যন্ত সংস্কৃতি হাটের শেডগুলো করে দিয়েছেন, আরও কিছু কাজ করে দিয়েছেন। আমরা এর বাইরে আইসিএ থেকে এককালীন একটা অনুষ্ঠানের জন্য কিছু সাহায্য পেয়েছিলাম। বাকি সারা বছরের যে এত কাজ হচ্ছে, একটা টাকা আমরা কোথাও থেকে পাইনি। দায়িত্ব নিয়ে বলছি, একটা টাকা আমরা কোথাও থেকে পাইনি। সদস্যরা নিজেরা কন্ট্রিবিউট করছে। ডেডিকেশনের মাত্রা কোন জায়গায় গেলে পড়ে সদস্যরা নিজেদের পকেট থেকে কন্ট্রিবিউট করছে। তাই তো। এই জায়গায় গ্রামীণ কর্মসংস্থান। তৃতীয় যেটা হচ্ছে কালচারাল ট্যুরিজম। তিপ্পান্নটা, এখন পর্যন্ত 52টা সংস্কৃতি হাট গেল ধারাবাহিকভাবে, একটা সংস্কৃতি হাট বন্ধ হয়নি, একটা রোববার বন্ধ হয়নি। আমরা দেখেছি 1.5 থেকে 2% মানুষ রাজ্যের বাইরে থেকে এসছেন। এর মানে প্রবণতা আছে কালচারাল ট্যুরিজমকে ডেভেলপ করার। আমরা ট্যুরিজম ডিপার্টমেন্টকেও চিঠি দিয়েছি, যদিও এখন পর্যন্ত কোনো সহায়তা করতে পারেননি, হয়তো ভবিষ্যতে করবেন। এই 3টা ডাইমেনশনে সংস্কৃতি হাট এগিয়ে যাচ্ছে। আমরা সংস্কৃতি হাটের কথা শুনলাম, আমরা বাংলা সংস্কৃতি বলয় যে কাজগুলি করতে চলেছেন এবং এই যে বছর অতিক্রান্ত করতে চলেছেন, 365 দিনের যে ধারাবাহিকভাবে যে প্রতি সপ্তাহের রবিবার ওনারা সংস্কৃতি হাটকে একটি ইতিহাস হিসেবে তৈরি করছেন, কালচারাল ট্যুরিজম হিসেবে তৈরি করছেন, সেই গল্পটা শুনলাম আপনার কাছ থেকে। আমি এই অনুষ্ঠানের যেহেতু সময় নির্ধারিত আছে, আমি শেষ পর্যায়ে এসে আরেকটা জিনিস আমার খুব জানার ইচ্ছে, সেটা আমার ব্যক্তিগত ইচ্ছে বলতে পারেন, আশা করি দর্শক বন্ধুদেরও ইচ্ছে। আজকালকার দিনে যে প্রচার মাধ্যম, যে বিষয়টা, প্রচার মাধ্যম কেন্দ্রিক কিন্তু আমরা সবাই সব কিছুই। সেই ক্ষেত্রে আপনাকে আমি প্রথমেই বলেছি যে আপনাকে আমি সংবাদ ব্যক্তিত্ব হিসাবে চিনেছিলাম প্রথমে। আপনি একটা রাজ্যের স্বনামধন্য ইলেকট্রনিক মিডিয়া চালান, নিউজ ভ্যানগার্ড, প্রতিষ্ঠিত একটি নিউজ চ্যানেল, এর ব্যাপ্তিও অনেক। এই সময়ে দাঁড়িয়ে যেখানে আমাদের ইলেকট্রনিক মিডিয়া কি কোথাও ব্যাহত হচ্ছে, ইউটিউব চ্যানেল বা প্রচার মাধ্যমের যে সামাজিক মাধ্যম, ফেসবুক, কারণ ওখানে চটজলদি সংবাদ চলে আসছে, আপনি যা করছেন ওখানে তা চটজলদি হচ্ছে, সেখানে আপনি যা করছেন যারা করতে পারেন না, যারা করতে পারে তারা সবাই সব কিছু করতে পারছে। এগুলিতে কি কোথাও কোনো জায়গায় গুরুত্ব হারিয়ে ফেলছে টিভি মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া? এই ক্ষেত্রে টিভি মিডিয়াকে একটা চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে এবং তার মেন্টালিটি, তার মানসিকতা এই জায়গায় নিয়ে যাচ্ছে। আমার সংবাদটাও
সমানভাবে আগে দিতে হবে। আচ্ছা, কারণ একটা জায়গা প্রতিষ্ঠিত সত্য, যতই ভাইরাল হোক নিউজ, অমুক জায়গায় তমুক ঘটনাটা ঘটেছে, সোশ্যাল মিডিয়ায় 6 লাখ, আগে গিয়ে টিভিটা খুলে এই যে ছড়ছে এটা ঠিক কিনা দেখি। আচ্ছা, সুতরাং খবরের কাগজ তার জায়গায় তার গুরুত্ব কখনো হারায় না, টিভি সংবাদ মাধ্যম তার জায়গায় গুরুত্ব কখনো হারায় না, সোশ্যাল মিডিয়া তার একটা আলাদা রকমের ব্যক্তি, সেই ব্যক্তি বিশ্বাসযোগ্যতার জায়গা প্রমাণ হয় টিভি মিডিয়া বা কাগজের পত্রিকা কাগজের মধ্যে এসে। সুতরাং এখনো এই সংবাদ মাধ্যমগুলো তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। দর্শক বন্ধুরা, আমি মিস্টার পারফেকশনিস্ট হিসাবেও সেবক ভট্টাচার্য বাবুকে আমি চিনি, কারণ উনি সব দিক সমানভাবে কোথায় কিভাবে বলতে হবে সেটা আমি জানি যে ওনার উত্তরগুলি সেইভাবে হবে। এই জন্য আজকে নিয়ে বসা, কারণ উনি যেভাবে বলতে পারবেন আমার প্রশ্নগুলির উত্তর, আমি আশা করি, আমি তো খুবই স্যাটিসফাইড, আপনারাও আশা করি এই অনুষ্ঠানটা দেখে ভালো লেগেছে আপনাদের সবার। কেননা বাংলা সংস্কৃতি বলয় শুধু সেবক ভট্টাচার্য বাবুদের নয়, বাংলা সংস্কৃতি বলয়ের সকলেই আমরা সদস্য। কেন? আমাদের মাতৃভাষা বাংলা। সেবক ভট্টাচার্য বাবু এবং ওনার টিম বা যারা যারা যুক্ত রয়েছেন বাংলা সংস্কৃতি বলয় এবং এই সংস্কৃতি হাটকে কেন্দ্র করে, ওনাদের সকলের পাশে আমাদের কিন্তু দাঁড়ানো প্রয়োজন। কেননা এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া শুধু তাদের দায়বদ্ধতা নয়, এটা আমাদের সকলের দায়বদ্ধতা। একে শুধুমাত্র বছর অতিক্রান্ত করতে দেওয়া যায় না, একে আমরা বছরের পর বছর ধরে রাখবো। কালচারাল ট্যুরিজমের মাধ্যমে যখন দেশ বিদেশের লোকরা এসে সংস্কৃতি হাট দেখতে আসবেন ত্রিপুরায় এসে, যদি ওখানে কোনো কালচারাল ট্যুরিজমের কোনো ট্যুরিজম এজেন্সি সেখানে সংস্কৃতি হাট নিয়ে কোনো আলাদা প্যাকেজ তৈরি করে, সেটা হবে কিন্তু আমাদের আরও বেশি একটি সফলতা। তো আমরা সকলেই চাইব এই সংস্কৃতি হাট এবং বাংলা সংস্কৃতি বলয়ের পাশে আমরা সকলে এক ভাবনায়, এক স্বপ্নে, এক চিন্তায় দাঁড়িয়ে একে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। আজকের অনুষ্ঠান থেকে এই দাবি আমরা রাখতে চলেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় একিবি টিভিকে দিয়েছেন। আমরা আশা করি আগামী দিনে আরও বিভিন্ন বিষয়ে আপনার সাথে আলাপচারিতায় থাকতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা একিবি টক অনুষ্ঠানে ছিলাম। টক অনুষ্ঠানে আমরা আজকে উল্লেখযোগ্য একটা বিষয় এবং উল্লেখযোগ্য একজন ব্যক্তিত্ব ছিলেন। এরকমভাবে আমরা আগামী দিনও উল্লেখযোগ্য বিষয়, উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের নিয়ে আলাপচারিতা থাকবো, আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের পাশে থাকবো। সবসময় আপনাদের সঙ্গদান আমরা আকাঙ্ক্ষা করি। এই বলে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। সঙ্গে থাকবেন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একিবি টিভির পর্দায়।